হ্যাঁ, আমার হাতে যে বইটি আছে এক জীবনের জন্ম জখম, হেলাল হাফিজের কবিতা সমগ্র, ইংরেজিতে বার্থ অফ ওয়ান লাইফ, অর্থাৎ এক জীবনের জন্ম জখম। জন্ম জখম তো হচ্ছে, যা আমি বুঝি, দ্যাট ইজ জন্ম দাগ। মাতৃগর্ভ থেকে কোনো একটা জখম বা দাগ নিয়ে জন্মগ্রহণ করলে দ্যাট ইজ জন্ম জখম। আমার ধারণা মতে, বিজ্ঞান মানে বিজ্ঞজনেরা কী বলবেন আমি জানি না, জখম মানে তো জখম, দাগ, ক্ষত। তার মানে জন্মের একটা ক্ষত আছে, অনেকেরই থাকে, কপালে থাকে, হাতে থাকে, পায়ে থাকে, এরকম। আমি আসলে একটু আগে ভুল করে ফেলেছি, তাই আমার আবার দ্বিতীয়বার কাজ করতে হচ্ছে। আমি আইনের বইয়ের পাশাপাশি গল্পের বই, উপন্যাসের বই, গোয়েন্দা কাহিনী, সায়েন্স ফিকশন এসব কালেকশনে রাখি, পড়তাম এক সময়। এখন তো আর পড়ার সময় হয় না, আড্ডাবাজিতে সময় চলে যায়, ওষুধ খাইতে খাইতে সময় চলে যায়, এগুলো আর কি। আর বয়স তো পড়লে কী করে কী হবে, এ ধরনের একটা মনোভাব এসে গেছে। যাই হোক, কেন জানি আবার পড়তে ইচ্ছে করতেছে। হ্যাঁ, আমি এখানে একটা ছবি দেখাই। আমি এতক্ষণ আসলে এটা বর্ণনা করেছি। এখানে ওনার কী বলে, অটোবায়োগ্রাফি, মানে অটোগ্রাফ বলা হয় সেটাকে, দেওয়া আছে, বা পোয়েট অ্যাট হিজ ইয়থ। 1967 সালে কবির একটা ছবি দেওয়া আছে, যৌবনে, মানে ইয়থ, যৌবন বয়সের, যৌবনকালের। এখানে কবি পরিচিতি, এটা হচ্ছে লেটেস্ট। উনি তো এখনও বেঁচে আছেন, মার্শাল্লাহ। আমি মৃত্যুর কোনো খবর পাইনি, এখানেও লেখা নাই। হেলাল হাফিজ, বর্ন অন 7 অক্টোবর 1948 এই নেত্রকোনা, বাংলাদেশ। নেত্রকোনাতে 7 অক্টোবর 1948 সালে জন্মগ্রহণ করেন। আমার বাবা জন্মগ্রহণ করেছিলেন 1949 সালে, 1 বছরের বড় হচ্ছেন না। ফাদার দ্য পয়েট খোরশেদ আলী তালুকদার, বাবা ছিলেন কবি খোরশেদ আলী তালুকদার, মা ছিলেন কোকিলা খাতুন, মাদার কোকিলা খাতুন। হি স্টাডিড এট নেত্রকোনা দত্ত হাই স্কুল, নেত্রকোনা হাই স্কুলে পড়েছেন, নেত্রকোনা কলেজ পড়েছেন, অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি, এবং সর্বশেষ মাস্টার্স করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে। তখন অনার্স অ্যাভেলেবল ছিল না, আর পড়তে গেলে ঢাকা পড়তে হইতো, সবার অ্যাবিলিটিও হয়তো ছিল না। যারা গেছে তারা ছক্কা মেরে দিয়েছে আর কি। তো যাই হোক, মাস্টার্সটা ঢাকা ভার্সিটি থেকে করেছেন। তিনি স্টুডেন্ট থাকাকালীন, ঢাকা ভার্সিটি স্টুডেন্ট থাকাকালীন দ্য ডেলি পূর্বদেশের রিপোর্টার ছিলেন। মানে হি জয়েন্ট দ্য দেন ন্যাশনাল ডেইলি পূর্বদেশ ইন 1972, 72 সালে উনি মাস্টার্স করেছেন, বোঝা যাচ্ছে 72 সালে। আর ডিউরিং হিজ ভেরি স্টুডেন্ট লাইফ অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে, হি হ্যাজ ডেডিকেটেড হিজ হোল লাইফ, তার সারা জীবন উৎসর্গ করেছেন টু পোয়েমস, কবিতার জন্য, কবিতা নিয়ে। অ্যান্ড হ্যাজ রিটেন এ গ্রেট নাম্বার অফ ইনকম্পারেবল পোয়েমস, এবং অনেকগুলা অতুলনীয় কবিতা লিখেছেন। ইনকম্পারেবল মানে যার তুলনা হয় না। হিজ সোল পোয়েট্রি বুক দ্য টিয়ার্স দ্যাট ব্লেজ, মানে টিয়ার্স মানে পানি বা জল, চোখের পানি, দ্যাট ব্লেজ, ব্লেজ মানে জ্বলা, বাংলা লেখা আছে যে জলে আগুন জ্বলে, ওয়াজ পাবলিশড ইন 1986, 1986 সালে পাবলিশড হয়। ইন 2012 at an anthology of his selected 71 poems named Poem 71 was published. একটা 71টা কবিতা বাছাই করে একটি এই কবিতা গ্রন্থ 12 সালে প্রকাশিত হয়। এবং ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য বেঙ্গলি পোয়েমস
বাংলা কবিতায় তার অবদানের জন্য হি গট বাংলা একাডেমি লিটারেরি অ্যাওয়ার্ড ইন 2014 সাল, মানে 2014। 2012 সালে তার একটা বই বের হয়েছিল 71টা কবিতা নিয়ে, পোয়েমস 71 নামে। আরেকটা বই দেখতে পেলাম, যে জলে আগুন জ্বলে। দুইটা বই। তিনি 14 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। দ্য লাভ, শেষ কথাটা আমার কাছে আসলে কবিদেরকে বোঝাই খুব দায়। কবিদের মধ্যে ভাব আছে, গাম্ভীর্য আছে, গভীরতা আছে, বেদনা আছে, সুখ আছে, দুঃখ আছে, প্রেম আছে, দ্রোহ আছে, বিদ্রোহ আছে। The life of this solitary poet, এই নিঃসঙ্গ কবির জীবন হচ্ছে মিস্টিরিয়াস, রহস্যময়, লাইক পোয়েমস। তার কবিতার মতোই রহস্যময়। তিনি কি বিয়ে শাদী করেননি আমি তো জানি না, আসলে এখানে ফ্যামিলির কথা বলা হয়নি। তো আমি চাচ্ছিলাম এখানে আমি সূচিপত্রে যাই। উনি ট্রান্সলেটেড বাই যুবক অনার্য। এক জীবনে জন্ম যখন হেলাল হাফিজের কবিতা সমগ্র, বার্থ অফ ওয়ান লাইফ, হেলাল হাফিজ ইন এ কমপ্লিট ভলিউম। হেলাল হাফিজের সবগুলো কবিতাকে একটি বইয়ে নিয়ে আসছে, তার নাম দিছে জন্ম যখন। আমার মনে হয় 3টে বইয়ের কথা যে বলছি, ওই 71টা কবিতা আর যে জ্বলে আগুন জ্বলে, এগুলো মিলিয়ে তার একটা বই করা হয়েছে। তিনি এখনও বেঁচে আছেন। এই বইটি আমি কালেকশন করি সংগ্রহে অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম। সেটা বেশি না, 28/12/2022 সালে, তার মানে 23, 24, 25, 25-এর 12 মাস হলে 3 বছর হবে। এগুলো অনলাইনে সংগ্রহ করেছি। ভালো লাগে অনলাইনে বই, তাদের উপস্থাপনা, বাচনভঙ্গি দেখে বইয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। আমার আইনের বইয়ের পাশাপাশি আমার রেখে গল্প, উপন্যাস সহ, গোয়েন্দা কাহিনী সহ, সায়েন্স ফিকশন সহ আরও বিভিন্ন ক্যাটাগরির বই থাকে। পড়া হয় না, মাঝে মাঝে পড়ি। আর একটা বইয়ের এক সেট নিয়েছিলাম, বিভিন্ন মোটিভেশনাল বই আছে আমার 10-20টা মতো, মোটিভেশনাল রাইটারদের লেখা, দেশি বিদেশি। এখানে বলে, এখানে কি বলছে, প্রসঙ্গ এক জীবনের জন্ম যখন কিংবা হেলাল হাফিজের কবিতা সংগ্রহ। এটা কে লিখছেন কতটা? যুবক অনার্য, মানে যিনি অনুবাদ করেছেন। হেলাল হাফিজ কিন্তু ইংরেজিতে কবিতা লিখতেন, ওনার কবিতাগুলো বাংলা করেছেন যুবক অনার্য। সেই যুবক অনার্য কী বলেছেন আপনাদেরকে বিরক্ত করি, আপনাদের ভালো লাগলে শুনবেন অথবা স্কিপ করে চলে যাবেন। প্রসঙ্গ এক জীবনের জন্ম যখন কিংবা হেলাল হাফিজের কবিতা সমগ্র। হেলাল হাফিজ অল্প লিখেও গল্প হয়েছেন এমন পাঠক সম্ভবত খুঁজে পাওয়া যাবে অসম্ভব হবে যিনি হেলাল হাফিজের কবিতার সঙ্গে পরিচিত নন। অবশ্যই আমিও পরিচিত। হেলাল হাফিজের একটা কবিতা বিখ্যাত, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, মিছিলে যাবার শ্রেষ্ঠ সময়, কবিতাটা আমি জানি। আমি ওই কবিতা দিয়েই হেলাল হাফিজকে চিনি। সমগ্র বাংলা কবিতায় তীব্রতম হাহাকারটি উচ্চারণ করেছেন যে কবিতার নাম হেলাল হাফিজ। উদাহরণ হচ্ছে, না দিয়ে যৌবন শুরু, কার যেন বিনা দোষে শুরুটা হল না। না দিয়ে জীবন শুরু, কার যেন বিনা দোষে শুরুটা হল না। খুব কঠিন ভাষা। বাংলাদেশের কবিতায় হেলাল হাফিজের উত্থান 60-এর দশকে। 69-এর গণঅভ্যুত্থানের সময় নিষিদ্ধ সম্পাদকীয়ের মধ্য দিয়ে বাংলা কবিতায় ঘটেছিল হেলাল হাফিজের
দুর্ধর্ষ অভিযান। তারপর থেকে তিনি যা লিখেছেন তাই হয়ে উঠেছে শিল্প উত্তীর্ণ। নিউট্রন বোমা বোঝো, মানুষ বোঝো না, এটা সম্ভবত সেই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতারই দুটি চরণ হবে। ৭১-এর মুক্তিযুদ্ধ, এখানে তো অনেক কিছু লিখেছে, এত কথা না বলে মাঝে মাঝে কিছু কবিতা লিখেছে, ওগুলো পড়ি। তবে কি মানুষ আজ আমার মতন নদীর উল্টো জলে দিয়েছে সাঁতার, তবে কি তাদের সব লোহিত কণিকা এঁকেছে আমার মতো স্কেচ, তবে কি মানুষ চোখে মেকেছে স্বপন, পতন দিয়েই আজ ফেরাবে পতন। আর একটা কবিতার অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ, যুদ্ধোত্তর স্বপ্নভঙ্গ, প্রেমদ্রোহ নিয়ে লিখেছেন। আচ্ছা আচ্ছা, মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর স্বপ্নভঙ্গ, যুদ্ধের মধ্যে যেই প্রত্যাশা ছিল, আশাকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। তাই প্রেমদ্রোহ নিয়ে লিখেছেন একের পর এক অসাধারণ কবিতা, যা বাংলা কবিতা ইতিহাসে চিরস্থায়ী সম্পদ হিসেবে চিহ্নিত। কবিতাটি আবার বলছি, আমার পড়তে ভালো লাগছে, আপনারা দেখেন, এখানে আছে, পড়ে নিতে পারবেন। তবে কি মানুষ আজ আমার মতন নদীর উল্টো জলে দিয়েছে সাঁতার, তবে কি তাদের সব লোহিত কণিকা এঁকেছে আমার মতো স্কেচ, তবে কি মানুষ চোখে মেখেছে স্বপন, পতন দিয়েই আজ ফেরাবে পতন। এরপরে লিখছেন আরেকটা কবিতার পংক্তি, যদি কোনো দিন আসে আবার দুর্দিন, যেদিন ফুরাবে প্রেম অথবা হবে না প্রেম মানুষে মানুষে, ভেঙে সেই কালো কারাগার আবার প্রণয় হবে মারণাস্ত্র তোমার আমার। ও ফ্যান্টাস্টিক। প্রেমের কবিতায় হেলাল হাফিজের বিকল্প শুধু হেলাল হাফিজ, শুধুই হেলাল হাফিজ। উপস্থাপন করা যাবে অজস্র উদাহরণ। যদি যেতে চাও যাও, আমি পথ হব চরণের তলে, নাচিয়ে তোমাকে ছুব, ফেরাবো না পোড়াবই হিমেল অনলে। আরেকটা কবিতার লাইন আছে, তুমি আমার নিঃসঙ্গতার সতীন হয়েছ। এগুলো আসলে যারা বুঝবেন তারা বুঝবেন, আমার মাথায় ঢুকতেছে না, এত কঠিন টাইপের কথা। আমি পরে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। এবার কবিতা সমগ্র নিয়ে দু চার কথা। অচল প্রেমের পদ্য শিরোনামে কবি বেশ কিছু সিরিজ কবিতা লিখেছিলেন। কবিতা সমগ্রে প্রতিটি কবিতার শিরোনাম কবি নিজেই আলাদা করে লিখে দিয়েছেন। এছাড়া অন্যান্য কবিতায় কোনো পরিবর্তন হয়নি। আরেকটি কথা বলা হয়তো অপ্রাসঙ্গিক হবে না, বাংলাদেশে সম্ভবত এই প্রথম কোনো কবিতা সমগ্র প্রথম প্রকাশেই দ্বিভাষিক সংস্করণে বাংলা ইংরেজি ভাষায় প্রকাশ পেল, হতে পারে, আমিও দেখিনি এইভাবে। আলোচনা দীর্ঘায়িত না করে বলবো, পৃথিবীতে যতদিন কবিতা থাকবে বাংলা ভাষা, ততদিন বেঁচে থাকবে হেলাল হাফিজের কবিতা। তারপর একটা কবিতার অংশ, 4টা চরণ এখানে আছে। এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে অভিশাপ তোমাকে দিলাম, তুমি সুখী হবে, অভিশাপ তোমাকে দিলাম, তুমি সুখী হবে, ব্রহ্মপুত্রের মেয়ে দেখে নিও খুব সুখী হবে। আসলে কবি অভিশাপ দিয়েছেন, সুখী হবে এটা আইরনিক্যাল সেন্সে ব্যবহার করেছেন। আসলে তাকে অভিশাপ দিয়ে দিয়েছেন যে তুমি সুখী হবে, দেখে নিও খুব সুখী হবে, আসলে তুমি খুব দুঃখী হবে, দুঃখ হবে, পরে বুঝতে পারবে, এই জাতীয় কথার। আমি আসলে কবিতার কোনো সমালোচক নই, কিছু নেই, জাস্ট হাতে বইটা পেলাম আর একটু পড়ছি, আপনাদের সাথে শেয়ার করছি, ভালো লাগছে। এটা এখনও আমরা অনুবাদকের বিষয়গুলোই পড়ছি। পরিশেষে কৃতজ্ঞতা জানাই কবি হেলাল হাফিজকে, তিনি তার সমগ্র কবিতাগুলি ইংরেজি অনুবাদ সহ গ্রন্থাগারে প্রকাশের অনুমতি দিয়েছেন। কাকে দিয়েছেন? যুবক অনার্য সাহেবকে, আমাকে না। আমি জাস্ট ওনার কপিরাইট লঙ্ঘন করছি না, আমি আবৃত্তি করছি, আমার তো আবৃত্তি করার অধিকার আছে, আমি তো আমার নাম দিয়ে চালিয়ে দিচ্ছি না। দ্যাট ইজ কপিরাইট একটা আমি পড়েছি, আমি
মাস্টার্সে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্টের উপরে এই যে মেজর সাবজেক্ট নেই, সেটা আমার ছিল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট, অর্থাৎ বুদ্ধিভিত্তিক সম্পদ আইন যাকে বলা হয়, ওটার উপর আমার রিসার্চ পেপার আছে। তিনি তার কবিতা সমগ্রর কবিতাগুলি ইংরেজি অনুবাদ সহ গ্রন্থাকারে প্রকাশের অনুমতি দিয়েছেন। পাঠকের কাছে কবি হেলাল হাফিজের কবিতা সমগ্র এক জীবনের জন্ম জখম পৌঁছে দেওয়ার জন্য চর্চা গ্রন্থ প্রকাশ এর অধিকর্তা মানে প্রকাশকের নাম আকিকুল ইসলাম, এই প্রকাশনার নাম গ্রন্থ প্রকাশ, চর্চা গ্রন্থ প্রকাশ, প্রকাশকের নাম আকিকুল ইসলাম আতিক, আরেকটা নাম আছে অনমর্থ আতিক, সংক্ষেপে ডাক নাম। ওনাকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন। এখানে বার্থ অফ ওয়ান লাইফ অর হেলাল হাফিজ ইন এ কমপ্লিট ভলিউম, ওই বাংলাটাকেই আবার ইংরেজি করা হয়েছে। এটা আমাদের নট নেসেসারি। আমরা একটা নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটা পড়ে ফেলি, দেখি কেন উনি জেল খেটেছেন। বাংলা এবং ইংরেজি দুটাই আমি পড়ে দিব। আরেকটা কবিতা পড়ব। একটু আজান দিচ্ছে, আমরা একটু রেসপেক্ট করি, আজানকে রেসপেক্ট করি, আমরা একটু থামি। নিষিদ্ধ সম্পাদকীয় 18 পৃষ্ঠা। ও আচ্ছা, নিষিদ্ধ সম্পাদকীয় তো এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। আচ্ছা আচ্ছা, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, কবিতাটাই হচ্ছে নিষিদ্ধ সম্পাদকীয়। ইংরেজিতে করেছেন দ্য ব্যান্ড এডিটোরিয়াল। কবি লিখেছেন ইংরেজিতে, অনুবাদ করেছেন বাংলায়। আমি আসলে কবিতার বইটি যখন নিয়েছি তখন বেশ কিছু কবিতা পড়েছি, ভালো লেগেছে। অসম্ভব ভালো, অতুলনীয় বলা হয়, সেটা ঠিকই আছে। কবিতাগুলিতে প্রেম, দুঃখ, ভালোবাসার কথা আছে, বিদ্রোহ আছে। আদানের জন্য অপেক্ষা করছি। আমি ওই একটি কবিতায় পাঠ করব, দীর্ঘায়িত করব না। কবিতা ভালোবাসে এমন মানুষ এখনও আছে, গল্প ভালোবাসে এমন মানুষ এখনও আছে, কোরআন পড়ে এমন মানুষ এখনও আছে, নামাজ পড়ে এমন মানুষ এখনও আছে, নইলে দুনিয়া টিকে থাকত না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 সালের পরে কী হবে তার আর ব্যাখ্যা করেন নাই। কিছু কিছু নমুনা পেশ করেছেন যেগুলো লক্ষণ প্রকাশ পাবে, আর বাকিটা বলেন নাই। এখন অনেক কিছু ঘটছে যা মানুষ কল্পনাও করতে পারে না। এই জন্য অনেক দুর্ঘটনা অকারেন্স ঘটছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সালের পরে আর কিছু বর্ণনা করেননি, বলতে শেষ জামানা, এটাকে বলা হয়েছে শেষ জামানা। 1400 সালের পরেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দ্যাট মিনস কিয়ামত হয়ে যাবে। আমরা হয়তো নাও দেখতে পারি, হয়তো বা দেখে যেতে পারি, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। দ্য ব্যান্ড এডিটোরিয়াল, নিষিদ্ধ সম্পাদকীয়। প্রথমে আমি আপনাদের দোয়াটা পড়ে একটু অনুরোধ করি। আচ্ছা, দ্য ব্যান্ড এডিটোরিয়াল। এখানে তো আমার ছবি দেখা যাচ্ছে না, ব্যাপারটা কেমন হচ্ছে আসলে? আমার ছবি দেখতে হলে কি করতে হবে? আমার ছবি দেখতে হলে বুদ্ধি বার করতে হবে। আমার ছবি দেখতে হলে বুদ্ধি বার করতে হবে। এইদিকে না, এইদিকে ক্যামেরা, এই ক্যামেরা, আসলে ক্যামেরার স্ট্যান্ড দরকার। ফেসবুকে অনলাইনে
এই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য টুলস সাপ্লাইয়ের ব্যবস্থা আছে, ওটা দেখতে হবে। এখন আমি চেয়ারে আছি, আমাকে দেখা যাচ্ছে কিনা দেখি। হ্যাঁ, আমাকে তো দেখা যাচ্ছে মনে হয়। বই দিয়ে তো ঢাকা হয়ে গেছে, বই কি একটা কমাবো? আমি নিষিদ্ধ সম্পাদকীয় বা দ্য ব্যান্ড এডিটোরিয়াল পাঠ করে শোনাবো, পারলে আর একটা পাঠ করবো। আমার একটু কাজ আছে, বের হতে হবে। আমি এখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি। আমার এফবি পেজ আছে, এফবি আইডি আছে, টিকটক আইডি আছে, আর একটা আচ্ছা ইউটিউব চ্যানেলও আছে। আমি একাই কাজ করে যাচ্ছি, যতটুকু পারছি আগাচ্ছি। অসুস্থ শরীরে 8-10টা রোগ বাসা বেঁধেছে, আমি তাদের সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত চলছি। আমার পায়ে এখনও ড্রেসিং করেছি। আমার আজকে ডাক্তার আসছে কিনা জানি না, উনি সপ্তাহে 3-4 দিন ঢাকা থাকেন, আসলে ফোন করে যেতে হয়। আর এখানে চিটংয়ে থাকেন। আমার একটা টেস্ট দিয়েছেন কিডনিতে কোনো কি বলে ক্ষত বা ঘা হয়েছে কিনা সেটা জানার জন্য। দেখি তো আমি পরীক্ষা করি, দেখা যাচ্ছে কিনা। আসলে একটা স্ট্যান্ডের খুব প্রয়োজন, বুঝতে পারছি, উপলব্ধি করছি। ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে, যেহেতু এই কাজে আমি পড়েছি। সাধনা করতে হবে, সাধনার কোনো বিকল্প নেই। আমাকে একটা স্ট্যান্ড এবং একটা স্পিকার আর কিছু জমি ফটো প্যাকেজে এটা কালেকশন করতে হবে। আমি শুরু করছি। মূল ইংরেজি কবিতাটি আমি আবৃত্তি করছি। দ্য ব্যান্ড এডিটোরিয়াল। নাও who is in youth is at his best time to go to possession. Now who is in youth is at his best time to go to war. Different hands, voices, and legs of a procession are not one and the same. There comes a family man and a bohemian as well. Somebody comes to the street to decorate the mundane existence. Somebody comes after burning or to burn. Those who are for peace eternal have to come to war, but sometimes for the summoning of the deepest existence, someone in fact turns into a jingoist at the dearest temptation of cold. In some cases of love, the lover has to be a murderer. If someone wants to be so, let him be the same by loving. The right time is elapsing just today. Now, who is in youth is at his best time to go to procession. Now, who is in youth is at his best time to go to war. মানে প্রথম 4 চরণ, শেষের 4 চরণ মিল আছে। এখন আমি নিষিদ্ধ সম্পাদকীয়ের বাংলা অনুবাদটা পড়ছি। অনুবাদ করেছেন আমি না বাবা, অনুবাদ কপিরাইটে যেমন দেখাবো।
হেলাল হাফিজের মূল ইংরেজি লেখা থেকে বাংলায় বইটি যুবক অনার্য ট্রান্সলেট করেছেন এবং প্রকাশনা হচ্ছে গ্রন্থসত্য হেলাল হাফিজ, কপিরাইট হেলাল হাফিজ। এক জীবনের জন্ম যখন হেলাল হাফিজের কবিতা সংবাদ অনুভব লাইফ হেলাল হাফিজ ইন এ কমপ্লিট ভলিউম। আচ্ছা, ট্রান্সলেটেড বাই যুবক অনার্য। গ্রন্থসত্য হেলাল হাফিজ, কপিরাইট বললাম যে হেলাল হাফিজে রয়ে গেছে, নারী থাকবে। প্রথম প্রকাশ হচ্ছে 2019 সালে জুনে। তাহলে তো আমি দেরি করি নাই, আমি ভোটে নিয়েছি 22 সালে, 3 বছর পরে। তো আমি আসলে আমার দায়িত্ব এড়ানোর জন্য আমি বইটি পড়ার আগে আমার লিগ্যাল কোনো বাইন্ডিংস, লিগ্যাল কোনো ডিসএবিলিটিস, লিগ্যাল কোনো ইললিগাল কোনো ইন্টারফিয়ারেন্স হচ্ছে কিনা সেজন্য আমি প্রকাশক, গ্রন্থসত্য, লেখক ইত্যাদি আমি প্রচার করে যাচ্ছি। হ্যাঁ, প্রথম প্রকাশ হচ্ছে জুন 2019, ফার্স্ট পাবলিশ জুন 2019। প্রকাশক হচ্ছেন আতিকুল ইসলাম আতিক, অমর্থ আতিক ডাকনাম উইদিন ব্র্যাকেট। চর্চা গ্রন্থ প্রকাশ, প্রকাশনার নাম হচ্ছে চর্চা গ্রন্থ প্রকাশ, পাবলিশার চর্চা গ্রন্থ প্রকাশ। এটা কোথায় আছে? ইসলামী টাওয়ার, 3য় তলা, বাংলা বাজার, ঢাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলা বাজার দেওয়া হয়েছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। প্রকাশকের অক্ষর বিন্যাস মানে শব্দ কম্পোজ যাকে বলা হয় সেটা করেছে চর্চা কম্পিউটার, বাংলা বাজার, ঢাকা। প্রচ্ছদ করেছেন অর্মত্ত আতিক। প্রকাশক সাহেব প্রচ্ছদও করেছেন। ওনার প্রতিভা একটা না অনেকটা। মুদ্রণ ফারিয়া প্রিন্টিং প্রেস, পটুয়াখালী, ঢাকা। পটুয়াটুলি, ঢাকা। আবার হচ্ছে মুদ্রণ ফারিয়া প্রিন্টিং প্রেস, পাটুয়াটুলি, ঢাকা। আসলে আমরা পটুয়াখালী বলতে বলতে অভ্যস্ত হতে পটুয়াখালী চলে আসতেছে। এটা হচ্ছে ফারিয়া প্রিন্টিং প্রেস, পাটুয়াটুলি, ঢাকা। মূল্য প্রাইস লেখা আছে 360 টাকা, US ডলার হইলে 10। ঘরে বসে চর্চা গ্রন্থ প্রকাশের বই পেতে এটা ওয়েবসাইট দেওয়া আছে, আর মোবাইল নাম্বার দেওয়া আছে। মোবাইল নাম্বার না, এটা একটি ISBN, এটা মনে হয় গ্রন্থসূত্রের লাইসেন্স নাম্বার হতে পারে। উৎসর্গ করেছেন মা কোকিলা খাতুন, বাবা কবি খুরশিদ আলী তালুকদার সাহেব। ডেডিকেটেড টু মাদার কোকিলা খাতুন, ফাদার দ্য পয়েট খুরশিদ আলী তালুকদার। আচ্ছা, আমি দ্য ব্যান্ড এডিটোরিয়াল পাঠ করেছিলাম, এখন বাংলারা বলছি। যিনি অনুবাদ করেছেন আবারও তার নাম নিচ্ছি, তিনি হচ্ছেন যুবক অনার্য। হ্যাঁ, যুবক অনার্য। নিষিদ্ধ সম্পাদকীয়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত, কণ্ঠ, পা এক নয়। সেখানে সংসারই থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় পদবনে। কেউ কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। যদি কেউ ভালোবেসে খুনি হতে চান, তাই হয়ে যান। উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এক জীবনের জন্ম যখন বইয়ের পৃষ্ঠা নম্বর 18, 1/2/69 লেখা, মানে 1/2/1969 সালের লেখা বই।
সরি কবিতাটি। আর এখানে ছবি দেওয়া আছে 67 সালে, ওই ছবির আরো 2 বছর পরে লেখা কবিতাটি। যাই হোক, আমি আরেকটা কবিতা সিলেক্ট করে পড়ার চেষ্টা করি, যেহেতু পড়ছি একটা দুটো কবিতা পড়ে যখন ভালো লাগছে একটু পড়েই নেই দেখি। নিরাশ্রয় 5টি আঙ্গুল, দ্বিতীয় কবিতাটি পড়ি। আস্তে আস্তে এক একদিন এক একটা কবিতা পড়ে শোনাবো আপনাদের, ভালো লাগবে। এখানে তো দেখছি অনেক কবিতা, অনেক মানে 193টা কবিতা আছে। ওই বাংলা ইংলিশ মিলিয়ে 193। ঠিকই তো আছে, বাংলাটা একটা স্বতন্ত্র ভাষা, ইংলিশটা একটা স্বতন্ত্র ভাষা, 193টা তো হবেই। বাংলা ইংলিশ মিলিয়ে 193টাই, কারণ দুইটা মিল তো একটা হতে পারে না। এখন আমি দ্বিতীয় কবিতাটি পড়ি, সেটা হচ্ছে 20 পৃষ্ঠায় আছে। অনুবাদ হচ্ছেন অনার্য, অনুবাদ করেছেন যুবক অনার্য। 20 পৃষ্ঠাতে দেখি কি আছে। Shelterless 5 fingers, you take as ornaments. Without hesitation, these fingers do not know deception. Let for once your nose ring, eardrop, bangle in your hands, necklace at the waist be ornate. Then you will know, Helen, these fingers hardly sound. One day a violin to sound itself, coming to my fingers could see the huge expense more than its grief. I did not tell him to go, yet the violin went away with shame. A helpless ring came to the little finger and said, home. She at last also went away with fear and shame. Let them go, as they must go. How much sorrow do they have? Are they men? আমরা অনার্য সাহেবের বাংলা অনুবাদটা পড়ি। হেলাল হাফিজ, কবি হেলাল হাফিজ সাহেবের ইংরেজিতে পাঠ করেছি, যা বুঝার বুঝে নিয়েছি, বাকিটা এই যুবক অনার্য সাহেবের বাংলা অনুবাদটা আমি পড়ি, আমার সাথে মিলে কিনে দিই। নিরাশ্রয় 5টি আঙুল, নিরাশ্রয় 5টি আঙুল তুমি নির্দ্বিধায়, মানে এখানে বলা আছে উইদাউট হেজিটেশন, অলঙ্কার করে নাও, এ আঙুল ছলানো জানে না। একবার তোমার নলক, দুল, হাতে চুরি, কটি দেশে বিছা করে অলঙ্কৃত হতে দিলে বুঝবে হেলেন, এ আঙ্গুল সহজে বাঁধে না। একদিন একটি বেহালা নিজেকে বাঁধাবে বলে আমার আঙ্গুলে এসে দেখেছিল, তার বিষাদের চেয়ে বিশাল বিস্তৃতি। আমি তাকে চলে যেতে বলিনি, তবুও ফিরে গিয়েছিল সেই বেহালা সলাতে। অসহায় একটি অঙ্গুরি কনিষ্ঠা আঙ্গুলে এসেই বলেছিল ঘর। অবশেষে সেও গেছে সবই সলাতে। ওরা যাক, ওরা তো যাবেই, ওদের আর দুঃখ কতটুকু। ওরা কি মানুষ? 2/4/70, মানে 2 তারিখ 4 মাস 70 সালে লেখা কবিতা। তৃতীয় কবিতাটি হচ্ছে মাই ইয়ুথ ইন এভিল ডেজ, দুঃসময়ে আমার জন্য। ওনার যখন যৌবনকাল চলছিল তখন দুঃসময় চলছিল, এটি হয়তো আমরা পরেই বুঝতে পারবো, আগে অগ্রিম কোনো ধারণা করার দরকার নেই।
Disgrace will prevail in the name of birth as a man, if I do not go to procession in such a sad day. Shall I be converted as it were the simile of a coward to the successor? With my youth, if I decorate today just women in such a troublesome time. দুঃসময়ে আমার যখন মানব জন্মের নামে হবে কলঙ্ক হবে, এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই, উত্তম পুরুষে ভীরুকা পুরুষের উপমা হবে। আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ শুধু যদি নারীকে সাজায়। এখানে যুদ্ধকে নারীর প্রেমের উপর স্থান দেওয়া হয়েছে। এই দুঃসময় মানে দেশের দুঃসময়। হ্যাঁ, ধারণা করা যায় দেশের দুঃসময়ে যদি মানব জন্মের নামে কলঙ্ক হবে, দুঃসময়ে যদি মিছিলে না যায়, যুদ্ধে না যায়, তখন ভীরু কাপুরুষ বলবে মানুষে, কাপুরুষের উপমা হবে। এমন যৌবন দিয়ে যদি দুর্দিনে যুদ্ধে না যায়, শুধু যদি নারীকে সাজায়, তাহলে তো তাকে কেউ পুরুষ বলবে না, তার তো আর কবি হওয়া যেত না। কিন্তু আর হেলাল হাফিজ আজকের এই হেলাল হাফিজ হতে পারতেন না। কত বড় বিষয়। 14/2/1971 সালে লেখা কবিতাটি। ভালো লাগছে আমার, আপনাদের কেমন লাগছে আমি জানি না। আর্ম সারেন্ডার, হস্তসমর্পণ। আমি দেখতে পাচ্ছি তার প্রতিটা কবিতায় যুদ্ধ, অস্ত্র, বিদ্রোহ স্থান পেয়েছে। ওনাকে বিদ্রোহী কবিরও তকমা দেওয়া যায়। মানে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তো আছেন, আবার দ্রোহ আমাদের কবি হেলাল হাফিজ সাহেবের মধ্যে দ্রোহ আছে। দ্রোহ, দ্রোহ মানে বিদ্রোহ, সেম টু সেম। আমি দেখতে পাচ্ছি কবিতাগুলির নাম দেখলেই বোঝা যায়। আরেকটা হচ্ছে ফেস্টিভ্যাল অফ ফায়ার, মানে অগ্নি উৎসব। একটা আর্মস সারেন্ডার, অর্থ সমর্পণ। পেইন লাইক সিস্টার, বেদনা বোনের মতো। আচ্ছা, মাঝখানে আচ্ছা বেদনা বোনের মতো, এটা পড়ে ফেলি আমি, বাকিগুলো আবার রিপিট করবো। আমার কলম হচ্ছে, আমি কলম দিয়ে মার্ক করে রাখি, কোনগুলো পড়ছি আর কোনগুলো পড়ি না। আপনাদেরকে কষ্ট দিচ্ছি, আমি আসলে অসুস্থ, আমি এগুলো করে মজা পাই। ইংলিশ অংশটা পড়া হয় নাই, ইংলিশ অংশটা আমি নিজেই পড়ে নিই। মানে যুবগণার্য যিনি অনুবাদ করেছেন, তিনি বাংলাটাকে আবার ইংরেজিতে অনুবাদ করেছেন। এখন আমি নিষিদ্ধ সম্পাদকীয় পাঠ করেছি, দি ব্যান্ড এডিটোরিয়াল পাঠ করেছি, নিরাশ্র 5টি আঙ্গি পাঠ করেছি, আবৃত্তি করেছি। কবিতা পাঠ বলা যায়, কবিতা আবৃত্তিও বলা যায়। রিডিং পোয়েমস, শেল্টারলেস ফার ফিঙ্গার্স, 4টা কবিতা আবৃত্তি করেছি, 2টা বাংলা, 2টাই। দুঃসময়ে আমার যৌবন, মাই ইয়ুথ ইন ডেভিল ডেজ, এটাও তো পড়ে ফেলেছি। 6টা কবিতা আবৃত্তি করে ফেলেছি। এখন আর্ম সারেন্ডারটা পড়ি, অস্ত্র সমর্পণ। সেখানে কি আছে দেখি, পেজ নাম্বার 28। ও, এখানে আছে 197টা। আমি প্রথমে 193তে শেষ করে দিয়েছিলাম, পরের পৃষ্ঠায় আরও 4টা আছে, 197টা কবিতা। কত জনের পেজ বলছিলাম, হ্যাঁ, আর্ম সারেন্ডার। Weapon of destruction, remember the love between you and me.
For 9 months I had known you as my friend, only you. After killing the opponent, how many days without reasons? Entering into the tent, I saw you. Time and again, how many times? I remember my heart of agony as I touched your concrete heart. You thundered and trembled the sky with explosion. Our love, in a moment, took hold the breath of the tyrant enemy. I remember keeping on your heart race. Sorry, I remember keeping on your heart pipe, the middle of the drowsy forehead, hands on heart, hands on heart. How many black nights of jungle we had passed. মানে জঙ্গলে অনেক রাত কাটিয়েছি। I remember you should have all the love history of ours. আমি স্মরণ করি you should have all the love history of ours. মানে তোমার মনে আছে আমাদের ভালোবাসার ইতিহাসগুলো অনুবাদে আসবে। But I make you surrender today to the jail and return to my own as I love to love man. If again there comes the troublous time when the love fades or no love between the individuals, breaking the black veil, love will be a weapon of destruction between you and me. I'm surrender. রেড আজকে রেড কত সালে? আজকে তারিখ হচ্ছে 25/8/2025 আমি এটা পাঠ করলাম। একটু সিগনেচার দেব। এখন আম সারেন্ডারের অনুবাদটা পড়ছি। সেই যুবক ওনার জো সাহেবের বঙ্গানুবাদ। অস্ত্র সমর্পণ। মারণাস্ত্র মনে রেখো, ভালোবাসা তোমার আমার। 9 মাস বন্ধু বলে জেনেছি তোমাকে, কেবল তোমাকে। বিরোধী নিধন শেষে কতদিন অকারণে তাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে বারবার কতবার। মনে আছে আমার জ্বালার বুক, তোমার কঠিন বুকে লাগাতেই গর্জে উঠে তুমি। বিস্ফোরণে প্রকম্পিত করতে আকাশ, আমাদের ভালোবাসা মুহূর্তেই লুফে নিত অত্যাচারী শত্রুর নিঃশ্বাস। মনে পড়ে তোমার কঠিন নলে অন্ধ্রাতর কপালের মধ্যভাগ রেখে, বুকে রেখে হাত কেটে গেছে আমাদের জঙ্গলের কত কালো রাত। মনে আছে, মনে রেখো আমাদের সেই সব প্রেম ইতিহাস। অথচ তোমাকে আজ সেই আমি কারাগারে সমর্পণ করে ফিরে যাচ্ছি ঘরে। মানুষকে ভালোবাসি বলে। যদি কোনোদিন আসে আবার দুর্দিন, যেদিন ফুরাবে প্রেম অথবা হবে না প্রেম মানুষে মানুষে, ভেঙে সেই কালো কারাগার আবার প্রণয় হবে মারণাস্ত্র তোমার আমার। কবিতাটি এক জীবনের জন্ম যখন গ্রন্থের কবিতা গ্রন্থের কাব্যগ্রন্থের 24 পৃষ্ঠায় আছে বঙ্গানুবাদ, 25 পৃষ্ঠায় আছে ইংরেজি মূল কবিতাটি। এবং কবিতাটি লিখেছেন 15/2/1972 সালে। এক ঘন্টা তো পুরাই নি, 1 ঘন্টা করে ফেলি, 1 ঘন্টা করে ফেলি। যখন 40-45 মিনিট হয়ে গেছে, তাহলে 1 ঘন্টার ফুটেজ করে ফেলি, ভিডিও করে ফেলি। আমাকে দেখা যাচ্ছে কিনা আমি সেটা একটু ক্লিয়ার হতে চাই। আর 2টা পড়লে আমার 1 ঘন্টা ফুরিয়ে যাবে। অস্ত্র সমর্পণ করেছি, তার মানে আমি 8টা কবিতা আবৃত্তি করেছি।
তারিখটা লিখে রাখছি আমি কবে পড়েছি। আগে লিখতাম না, এখন লিখে রাখতেছি। এটা ইতিহাস হয়ে থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম হয়তো দেখবে যে আসলে বই কিনে জমা করে রাখেনি, পড়েছে হয়তো, তাহলে বই এত দাগ কেন, এত জন্ম জখম কেন? আমার প্রজন্ম আমাকে প্রশ্ন করতে পারে, তখন আমি থাকবো মাটির পুকুরে, আমি জবাব দেওয়ার জন্য আসতে পারবো না, তাই জবাবটা লিখে যাচ্ছি। আমার দায়বদ্ধ তো আমি শেষ করছি। আল্লাহু আকবার। সারেন্ডার পর্যন্ত পড়েছি না। এখন হচ্ছে ফেস্টিভ্যাল অফ ফায়ার, তার বাংলা করেছেন অনার্য সাহেব, যুবক অনার্য অগ্নুৎসব। আচ্ছা, এটা কি বলে দেখি। Festival of Fire. That was a festival of fire. On that day, I kept my whole heart on the auto fire arm. I stayed by the name of love. The homeland was born, indebted to blood. My eyes were not to you. The homeland then was your adversary. Today again my life is sprouted in a different view, and once you in the festival of fire, only you, wasting the flood of menstruation on the yellow border of colored shari. Why do you bind hands, cover the chest at noon with the garland of dewy chameli belly, the kind of fire as was in my heart on that day? So it is burning till today in a different way. Yet all will be futile. You have only been sunken in dewy chameli belly. Rather, today, let us like the songs of Jahidur, Saman Bushik, from the heart. Bring in both lives. Do you know, Helen, playing holy with fire is a great relax? By swear that we shall play, come to make this time true and this youth of arrogance. এখানে কিছু নোট দিয়েছেন, কিছু বাংলা শব্দ ইউজ করেছেন, ফুলের নাম ব্যবহার করেছেন, এগুলো ব্যাখ্যা দিয়েছেন। যেমন জুই, a sort of jasmine, মানে একটা ফুলের নাম, এক ধরনের ফুল। জেসমিন মানে জুই। আমাদের এখন যে জুই তেল বেছে, আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, একজন না তিনজনকে জিজ্ঞাসা করেছিলাম যে অল আর এসএসসি পাস, অটো পাস, they can't answer what is the meaning of jasmine. আচ্ছা, চামেলি, a kind of sweet scented white jasmine. চামেলিটা হচ্ছে তাও জেসমিন, এটা হোয়াইট জেসমিন, মানে সুইট সেন্টেড হোয়াইট জেসমিন। বেলি একটা ফুলের নাম, আসলে আমরা জানি জুই, চামেলি, বেলি। হ্যাঁ, বসে বসে মানে বৈশাখ মাসের কথা বলা হচ্ছে, এখানে আসবে। হোলি মানে উল্লাস, আনন্দ। যাই হোক, জুই হচ্ছে সর্ট অফ জেসমিন, চামেলি হচ্ছে কাইন্ড অফ সুইট সেন্টেড হোয়াইট জেসমিন। জুই মানে একটা ফুল, চামেলি হচ্ছে একটা
ওই সুঘ্রাণ বিশিষ্ট সাদা ফুল। বেলি হচ্ছে স্পিস অফ জেসমিন, তাও ওই জেসমিন গ্রুপেরই ফুল। বোশেক মানে আমরা যেটাকে বৈশাখ বলি আর কি, কবির ভাষায় বোশেক, দ্য ফার্স্ট মান্থ অফ দ্য বেঙ্গলি ক্যালেন্ডার, from the middle of April to the middle of May. এপ্রিল মে মানে এক মাস। বৈশাখ মাস হয় কখন? মিডল অফ এপ্রিল টু মিডল অফ মে। এটা জিনিস জানলাম, মিডল অফ এপ্রিল টু মিডল অফ মে, অর্থাৎ এপ্রিলের মধ্যভাগ থেকে মে মাসের মধ্যভাগ পর্যন্ত বৈশাখ মাস থাকে। হোলি, হিন্দু স্প্রিং ফেস্টিভ্যাল, বসন্ত উৎসব, স্প্রিং মানে বসন্ত নয়, বসন্ত উৎসব, অ্যাট দ্য অ্যাপ্রোচ অফ দ্য ভার্নাল ইকুইনক্স। হিন্দুদের একটা উৎসব, যেটা হোলি উৎসব আমরা দেখি, আনন্দ উল্লাস করে রং মাখামাখি, পানি ছড়াছড়ি, সেটাই হচ্ছে হোলি। আচ্ছা, অনার্য সাহেব কি বলেছেন একটু দেখি। অনার্য, যুবক অনার্য, নামটা আমার মুখস্থ হয়ে গেছে। যুবক অনার্য সাহেব বলেছেন ফেস্টিভ্যাল অফ ফায়ারকে উনি অগ্নুৎসবে রূপান্তর করেছেন, অনুবাদ নাম দিয়েছেন অগ্নুৎসব। ছিল তা এক অগ্নুৎসব, সেদিন আমি সবটুকু রেখেছিলাম স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রে, জীবনবাজি ধরেছিলাম প্রেমের নামে, রক্ত ঋণে স্বদেশ হলো, তোমার দিকে চোখ ছিল না, জন্মভূমি সেদিন তোমার সতীন ছিল। আজকে আবার জীবন আমার ভিন্ন স্বপ্নে অঙ্কুরিত অগ্নোৎসবে, তোমাকে চাই শুধু তোমায়, শুধুই তুমি। রঙিন শাড়ির হলুদ পারে ঋতুর প্লাবন নষ্ট করে, ভর দুপুরে শুধুই কেন হাত বেঁধেছ, বুক ডেকেছ দুই ছামেলি বেলির মেলায়। আমার বুকে যেদিন যেমন আগুন ছিল, আমার বুকে সেদিন যেমন আগুন ছিল, ভিন্নভাবে জ্বলছে আজও, তবুও সবই ব্যর্থ হবে, তুমি কেবল দুই চামেলি বেলি ফুলেই মগ্ন হবে। আর চেয়ে আজ এসো দুজন জাহিদুরের গানের মতন, হৃদয় দিয়ে বসে ডাকি, দু জীবনেই বসে কানে। জানো হেলেন, আগুন দিয়ে হোলি খেলায় দারুণ আরাম, খেলবো দুজনে এই শপথে, এসো সকাল শুদ্ধ করি দুর্বিনীত যৌবনের। এটি 8/12/72 সালের লেখা, যখন মুক্তিযুদ্ধ প্রায় শেষের দিকে। এখন তো দ্বিতীয় মুক্তিযুদ্ধ এসে গেছে, দ্বিতীয় স্বাধীনতা এসে গেছে। 1972 সালে লেখা, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস ছিল। এখন কি অবস্থা জানি না। 8/12/72 যুদ্ধে থেকেই মনে হয় কবিতাগুলো লিখেছি। এখানে বেদনাকে ভুলের মতো বলা হচ্ছে, পেইন লাইক সিস্টার, মানে বেদনা তুমি আমার বোনের মতো। আমি একটা করে ইনিশিয়াল দিচ্ছি, আর ডিরেক্ট লিখে দিচ্ছি, তারিখ দিয়ে দিচ্ছি 25/8/25। আমার বই পড়েছি, কিনেছি, এটাই সার্থকতা। বইকে আমি অক্ষত রাখতে পারবো না, আমি কোনো কিছুকে অক্ষত রাখি না, সৌন্দর্যের জন্য আমি বই কিনি না। আমার একটু দেখতে হবে 60 মিনিট পড়েছে কিনা। না, এখনও 54 মিনিট 14 সেকেন্ড, আরও একটা কবিতা পড়া যাবে। একটা ব্যাপার আছে, এই এফবি পেজের কিছু রুলস আছে, ওগুলো ফলো করতে হবে। Pain like sister, standing before the mirror one day I could feel, only I was seen, and not knowing the rules of light's reflection, since then do never see the mirror. Grown up with the compost of mother under the tree, when I cried in infancy,
I had a desire deep to be a grape. For a long time, I do not see a grape like that. The same tree emulated on the grape does not see me. With the simple sample of artistic and pleasant home, once the limited boundary of my two retains were full. But how? Sorry, now. But now I do not accept limits like that. What a poignant pain has made me tremble like lightning. The red stream of secretion for life has devoured disorderly the deepest core of my heart, or invisibly like this, has made me change slovenly with an adroit faith. By the name of pain, the sister with her nursing made me able in silence. এখানে যেটা বললাম পেন লেক সিস্টার অনার্য যুবক অনার্য সাহেব অনুবাদ করেছেন বেদনা গুণের মতো। এখানে একটা কথা বলে রাখি, আমার ডায়াবেটিস এমন পর্যায়ে গেছে, আমার ফ্যাটি লিভার হয়েছে, আমার ব্যাড কোলেস্ট্রল আছে, আমার হার্টে সমস্যা আছে। আমি মাইলেজ স্ট্রোকের মতো একবার করেছিলাম 1 বছর আগে, বুঝতে পারিনি, আমি ওষুধ দিয়ে চালিয়ে দিয়েছিলাম। তারপরে আমার এই আস্তে আস্তে ধরে গেল কি হার্ট ডিজিজ, বুকে ব্যথা উঠে প্রচণ্ড ব্যথা। আমরা রেগুলার আমি যে ওষুধগুলো খাচ্ছি, যে রোগগুলো হচ্ছে আমি জানি না, আমার ওষুধগুলো কখন শেষ হবে। আমাকে আজীবন খেয়ে যেতে হবে প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, হার্টের ওষুধ। এখন পেয়েছে গ্যাংগ্রিন, আমার পায়ে পট্টি বাঁধা আছে, দ্যাট মিনস ব্যান্ডেজ দেওয়া আছে। এটা ওই করেছেন, ওই বলে সেটাকে গ্যাংগ্রিন হয়ে হাড়ে ধরে গেছিলো। এখন এটা চিকিৎসা চলছে, ড্রেসিং করা হচ্ছে আর কি, ড্রেসিং করে করে পাল্টিয়ে করা হচ্ছে। আর অ্যান্টিবায়োটিক দিচ্ছে, হাই অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তারপর আমার কিডনির রিপোর্টে আর কি মাস দেড়েক দিয়ে পাবে, আর রিপোর্টে আসছে আমার সিবিসি মানে ডায়াবেটিসের 3 মাসের যে অ্যাভারেজ সেটা 40-এর উপরে, অ্যাবাভ 40। হাউ ক্যান দিস পসিবল? How could we imagine? I can't imagine. তা হয়ে গেছে, যাই হোক, কেউ তো আর ইচ্ছে করে বাঁধে না, হয়তো চলার কিন্তু ভুল ছিল, ভুল আছে। তখন আমার কিডনি ডায়ালাইসিসের প্রথম পর্যায়ে চলে আসে। আমার রিসেন্টলি আমি পরীক্ষা দিয়েছি, চেক আপ করিয়েছি। তো এই সপ্তাহে গত বুধবার, বৃহস্পতিবারে আমার ডায়াবেটিস এবং যে হয়তো গ্যাংগ্রিনের জন্য ওষুধ খেয়েছি। গ্যাংগ্রিনটা ড্রেসিং করা হচ্ছে 2 দিন এবং হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। গ্যাংগ্রিনের তো মারাত্মক, যাদের ডায়াবেটিস আছে তারা সাবধান। গ্যাংগ্রিন মানে হচ্ছে আপনার পায়ে একটা ক্ষত হবে, ক্ষতকে যদি আপনি প্রশ্রয় দেন, গুরুত্ব না দেন, ওষুধ না খান, ডাক্তারের কাছে না যান, এটা ঘা হয়ে যাবে, ঘা হয়ে পছন্দ হবে। এটা পছন্দ শুধু মাংসে না, হাড় সহ পছন্দ হয়। সেজন্য হাড় খেয়ে ফেলে, হাড় অটোমেটিক ঝরে পড়ে যাবে যদি না কেটে ফেলে। তখন হাড় না কাটলে আরও উপরের দিকে খেয়ে ফেলবে। এই জন্য প্রাথমিক অবস্থায় সচেতন হওয়া ভালো। আমি প্রাথমিক স্টেজেই চলে গিয়েছি ডাক্তারের কাছে, মাসে 2-3 বার ডাক্তারের কাছে যাই, চেক আপ করি, বিভিন্ন টেস্ট করিয়ে নিই। আমার আসলে 20-30 হাজার টাকার ওষুধ লাগে,
20,000 টাকা, ডাক্তার 2-3 বার গেলে চেক আপ টেস্ট লাগে, 20-50,000 টাকা আমার ব্যক্তিগত খরচ হয়ে যায়। আমার ঘরের খাবার খরচ এমন একটা না, আমার ওয়াইফ, আমি আর মেয়ে ওরা খায়। আমি একটু দুপুরে হোটেলে কিংবা ওই ফ্রান্সে ব্যাংকে রান্না হতো, ওখানে খেতাম 50-100 টাকা দিয়ে দুদিন যেমন। আর রাতে আমি খাই না, বিস্কিট বা পাউরুটি খেয়ে পানি খেয়ে থেকে যাই। আর এখন হচ্ছে গিয়ে কিডনি ডায়ালাইসিসের প্রথম পর্যায়ে আসছি, সেটা একটা পরীক্ষা দিচ্ছে কিডনিতে কোনো ঘা বা ক্ষত হয়েছে কিনা। ওষুধ খাবে লাগবে দেখাইবে না হয় ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। অনবরত হত্যা নয়, শিক্ষা জ্ঞান অর্জন। ওষুধ খাইছে এটা বহুত আছে না হম পারো তো, আমি কন্টেন্ট ক্রিয়েট করে দিই, তুমি বুঝবে না। বিভিন্ন জনে কন্টেন্ট ক্রিয়েট করে দেয়, বিভিন্ন হতানো হয় না, খালি কবির কবিতা হয়ে কি শেষ করে দেয় না, নিজস্ব কিছু অভিমত আছে না, কি লেখাবার আগে একটু মাস্টারি করে তো গেট লস্ট। ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। আমি পাগল না, আমার মাথাও খারাপ হয়ে যায়নি, আমি সব দিক দিয়ে, আমার শুধু শারীরিক সমস্যা, আমার মানসিক কোনো সমস্যা নেই। পাগলামি করে আমাকে শিখাইতে আসে, বুঝবে না কিছু। একটা কথা আছে, কিছু যদি মনে না করে আমি পড়ে ফেলতে পারি। আমাদের অন্তোষবালা নামে একটা ছোটো ভাই ছিল, আমরা অষ্টম ব্যাচ, 10ম ব্যাচ। উনি প্রথমবার জুডিশিয়ারিতে হয় না, তৃতীয়বারে হয়েছে। অনতোষবালা, আমার এই ভিডিও হয়তো ওনার চোখেও পড়তে পারে। উনি একটা কথা বলতেন, বোঝে না ধুনো, কথা বলে ঘন। মানে কিছু বুঝে না, কথা বেশি বলে, না বুঝেই কথা বলে। আমি কবিতা আবৃত্তি করছি, আমি কি পাগল হয়ে গেছি? এভাবে কি চলা যায়? লেট দ্য ম্যাটার ড্রপ। আচ্ছা, অনার্য সাহেব, মানুষ কবিতা আবৃত্তি করে অনর্গল, এটাকে বলা হয় চারণ কবি। চারণ কবি যারা, তারা হাঁটতে, বসতে, খাইতে, গাইতে, শুইতে, হ্যাঁ, গোসল করতে, পায়খানাতে, হাগু করতে গেলে রাত দিন গান করে, তাদেরকে বলা হয় চারণ কবি। ইংরেজিতে বলা হয় বার্ড। সে কথাটাও হয়তো জীবনে শুনেনি, চারণ কবি নামটাও হয়তো শুনে নেই। ইংরেজিতে BARD বার্ড বলা হয়, এটাও জানে না মনে হয়। আমি কবিতা আবৃত্তি করি, আমি গান গাই, ভান্ডারি গান গাই, আমি আধুনিক গান গাইতে চেষ্টা করি, আঞ্চলিক গান গাইতে চেষ্টা করি, ধর্মীয় ভাবগাম্ভীর্যের গান গাইতে চেষ্টা করি। এজন্য আমাকে সবাই পাগল বলে। কেন? হোয়াই? I think all of you are gonna mad. I am okay, 100% okay. এখন পেইন লাইক সিস্টার আমি ইংলিশটা পড়েছি, বেদনা বুনের মতো। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম শুধু আমাকেই দেখা যায়, আলোর প্রতিফলন, প্রতিসরণের নিয়ম না জানা আমি। সেই থেকে আর কোনদিন আয়না দেখি না। জননীর জৈব সারে বর্ধিত বৃক্ষের নিচে কাঁদতাম যখন দাঁড়িয়ে, সজল শৈশবে বড় স্বাদ হতো। আমিও কবর হয়ে যাই, বহুদিন হলো আমি সেরকম কবর দেখি না। কবরে স্পর্ধিত সেই একই বৃক্ষ আমাকে দেখে না। কারুকার্যময় চারু ঘরের নমুনা দিয়ে একদিন ভরা ছিল আমার দূরে ঢিনার সীমিত সীমানা, অথচ তেমন কোনো সীমাবদ্ধতাকে আর এখন মানি না। কি দারুণ বেদনা আমাকে তরিতাহতের মতো কাঁপালো তুমুল। ক্ষরণের লাল স্রোত আজন্ম পুরোটা ভেতর উল্টে পাল্টে খেলো, নাকি অলক্ষ্যে এভাবেই এলোমেলো আমাকে পাল্টালো নিপুণ নিশ্চয়। বেদনার নাম করে ভুল তার শুশ্রূষায় যেন আমাকে এই সঙ্গোপনে যোগ্য করে গেল। 16/1/73 সালে লেখা। কিরে ভাই, আমি পড়াশোনা চর্চা করি, আমি গানের চর্চা করি, আমি অসুস্থ মানুষ। I want to gear up and cheer up myself. They don't understand what I say. What I understand, they don't understand. They think me, they
compare me as a mad with a mad. They think I have gone a mad. I have not gone a mad. আমি কি পাগলামি করছি? আমি কি একটা কথা ভুল বলেছি? আপনারা পাঠকেরা, দর্শকেরা আপনারাই বলবেন আমার কথায় কোনো ভুল আছে, অসংলগ্নতা আছে। যারা কবিতা বুঝে না, যারা গান বুঝে না, মাহাত্ম্য বুঝে না, তারা অন্য জগতে। যারা আমি বলি, আমি once upon a time I was, for time being, in my student life, when I was a student of honors second year, I was running a coaching center. I was publishing a monthly newspaper. Then I was the editor and publisher of that newspaper. I collect news, I select news, I compose news. তাইলে আমি এই কাজগুলো করেছি। তারা কল্পনাও করতে পারে না। তারা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক, বস্তুগত জীবন নিয়ে তারা পড়ে থাকে। ভাবগত জীবনে, ভাবের জগতে তাদের কোনো আনাগোনা নেই। নো, কেন ছোট করব? আমি কি ওই স্যারকে ভয় পাই? স্যারকে আমার স্যার নাকি? এটা তো বাচ্চার স্যার। হ্যাঁ, বাচ্চার স্যার যে 1 ঘন্টা ধরে বক বক করতেছে, তাকে পাগল বলো না? তুমি যে সারাদিন স্কুলে গিয়ে বক বক করো, পড়াও, তোমাকে পাগল বল না মানুষ? খালি আমি কথা বললে পাগল হয়ে যায় না? যত সব আজগুবি। আমি পাগল, সবাই পাগল, আমি রাইট। আমি কি লেখাপড়া জানছি না, নাকি লিখতে জানছি না, বলতে জানছি না? আমি পত্রিকার সম্পাদক ছিলাম, লেখক ছিলাম, কবি ছিলাম। আমার হাত দিয়ে কবি বের হয়েছে, আমার হাত দিয়ে সাহিত্যিক বের হয়েছে, আমার হাত দিয়ে সাংবাদিক বের হয়েছে, আমার হাত দিয়ে উকিল বের হয়েছে, আমার হাত দিয়ে জজ বের হয়েছে, আমার হাত দিয়ে ব্যারিস্টার বের হয়েছে, আমার হাত দিয়ে অফিসার বের হয়েছে। তা আমি এই চর্চাটা করতে পারবো না কেন? মানুষের যারা বড় মনীষী হয়েছেন তারা বই নিয়ে পড়ে থাকতেন, লেখাপড়া নিয়ে পড়ে থাকতেন। আর যারা ম্যাটেরিয়ালিস্টিক লাইফ লিড করে, বস্তুগত জীবন যাপন করে, তারা শুধু সম্পদের পিছনে লালায়িত হয়। তাদের কাছে ভালোবাসার কোনো দাম থাকে না। তাদের ভালোবাসা রসবিহীন, তাদের ভালোবাসায় রস থাকে না, কষ থাকে। হ্যাঁ, ডিজায়ার্স আরেকটা কবিতা আমি পড়ে ফেলতেছি। আই হ্যাড ডিজায়ার্স, আমার খুব ভালো লাগছে, অনেকদিন পরে কবিতা পড়ছি। আই হ্যাড ডিজায়ার্স মানে আমার অর্থ হচ্ছে আমার ইচ্ছে ছিল। তো কবি করেছেন, এই অনুবাদ করেছেন ইচ্ছে ছিল। ভাবগত অনুবাদ করেছেন, এটাই নিয়ম। আমি আমার মতো করে